আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। সংবিধানে মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন এনসিপির। ঐকমত্য কমিশনে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রস্তাব। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটা থেকে যদি আমরা সরে যাই বা কেউ কোনো গোষ্ঠী সরে যায়, তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। নির্বাচনের জন্য এখনই আন্দোলনে যাবে না বিএনপি। ফ্যাসিস্টের বিচার ও সংস্কার ইস্যুতে একমত এলডিপি ও 12 দল। চাপিয়ে দেওয়ার নয়, গণতন্ত্র চর্চার বিষয় বললেন ফখরুল। এই ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। প্রধান উপদেষ্টার কাছে 433টি সংস্কার প্রস্তাব জমা দিল নারী বিষয়ক কমিশন। স্থানীয় সরকার থেকেই প্রতিনিধিত্ব নিশ্চিতের তাগিদ। জুলাই আন্দোলন দমাতে ব্যবহার হয়েছে শুটিং ফেডারেশনের অস্ত্র, দাবি ক্রীড়া উপদেষ্টার। আওয়ামী লীগের মিছিল ঠেকাতে কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার। গুলশানে অটোরিকশা চলাচল বন্ধ করা নিয়ে তুল কালাম। প্যাডেল রিকশা চালক ও স্থানীয়দের সাথে মারামারিতে নৈরাজ্য। আমার কাঠমাটা ছিল সোসাইটি, তার সব করে ফালাই দিয়ে পরে চালাইতেছে। ব্যানার স্যানার টানাইছে, ব্যানার স্যানার উনছি যে অটো রিক্সাওয়ালারা সব বাইরে 150 থেকে 200 জন লোক আসছিল এবং তাদের প্রত্যেকের হাতে আপনার লাঠি সোটা ছিল। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। Akish Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akish Bashir Glass. প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব নয়, মন্ত্রিপরিষদের সিদ্ধান্তে সরকার পরিচালনা চায় এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে দলটির পরামর্শ, এক ব্যক্তি যেন দুবারের বেশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হতে না পারেন। সংবিধানে আদৌ কোনো মূলনীতি থাকার দরকার আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে যদি সংস্কার আটকে যায়, তাহলে জনগণকে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার দিনব্যাপী জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংসদ ভবনের এলডি হলে এনসিপির বৈঠক। সংস্কার কমিশনগুলোর 166টি সুপারিশের উপর মতামত জানায় তারা। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংরক্ষিত নারী আসন, অর্থবিল এবং সরকারের প্রতি অনাস্থা বাদে অন্যান্য বিষয়ে সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কারের ব্যাপক জোর দেয় দলটি। সকাল 10:30টায় শুরু হয়ে বিকেল 4:45টায় মুলতবি হয় বৈঠক। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন করে অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন তারা। দলটি চায় প্রধানমন্ত্রী শাসিত নয়, সরকার হবে মন্ত্রিপরিষদ শাসিত। 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে 2 বার সর্বোচ্চ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই যিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তীতে। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার সেটার প্রস্তাবনা দিয়েছি। সংবিধানের মূলনীতি নিয়েও প্রশ্ন এনসিপির। তাদের মতে এতে করে রাজনৈতিক দলগুলো নিজেদের ইচ্ছে চাপিয়ে দিত, তাই মূলনীতি বাতিল চায় তারা। আমরা সংবিধানে রিপাবলিকের কথা বলছি, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, আমরা মৌলিক অধিকারগুলোর কথা বলছি, যার মাধ্যমে রাষ্ট্রের জনগণের অধিকার কিভাবে নিশ্চিত হবে, কিভাবে একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হবে। এর বাইরে আবার মূলনীতির প্রয়োজন আছে কিনা, কারণ মূলনীতির যেই বাংলাদেশের সিলসিলা আমরা দেখেছি সেটা আসলে খুব সুখকর অভিজ্ঞতা আমাদের জন্য হয়নি। এনসিপি নেতারা বলেন, কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে যদি সংস্কার আটকে যায়, তাহলে জনগণ আবারও রাস্তায় নামবে। জনগণের আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটা থেকে যদি আমরা সরে যাই বা কেউ কোনো গোষ্ঠী সরে যায়, তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের প্রস্তাবও করেছে এনসিপি। এই প্রস্তাবনা আমরা দিয়েছি এবং সদস্য সচিব আখতার হোসেন জানান, নির্বাচন পেছানোর পক্ষে নয় এনসিপি, তবে জুলাই গণহত্যার বিচার এবং দৃশ্যমান সংস্কারের রোডম্যাপ ছাড়া নির্বাচনে যাবে না দলটি। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে, বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে।
সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলি নিয়ে আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। রোববার বিএনপির সঙ্গে আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। 23 এপ্রিল জামায়াতে ইসলামীর মতামত নেওয়া হবে। পরে ধারাবাহিকভাবে অন্যান্য দলের সঙ্গেও বসবে ঐকমত্য কমিশন। নির্বাচনের আগে দলগুলোকে এসব বিষয়ে এক ছাতার নিচে আনার প্রয়াস কমিশনের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন মনে করছে না বিএনপি। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের আশা, জন আকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেবে সরকার। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোটের বৈঠক শেষে একথা বলেন তিনি। জানান, সমমনা 12 দলের সাথে অনেকগুলো বিষয়ে একমত হয়েছে বিএনপি। সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর খুব একটা সন্তুষ্টি দেখা যায়নি বিএনপি নেতাদের মাঝে। নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা জানতে নিজেদের অবস্থানে অনড় দলটি। করণীয় ঠিক করতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সাথে বৈঠক শুরু করেছে বিএনপি। শনিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথম বৈঠক 12 দলীয় জোটের সাথে। 1.5 ঘণ্টাব্যাপী বৈঠকে অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন নেতারা। বৈঠক শেষে জোট প্রধান মোস্তফা জামান হায়দার জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান তারা। সরকারের আমলের যে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, তার সুষ্ঠু তদন্ত, বিচার এবং কঠোরতম শাস্তির পদক্ষেপ এটাকে অব্যাহত রাখা এবং ত্বরান্বিত করা। নির্বাচনের ব্যাপারে সরকার জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেবে বলে আশাবাদ জানান লিয়াজো কমিটির প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন, তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন আমরা মনে করি না। একই ইস্যুতে সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাথেও বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠক শেষে এলডিপির মহাসচিব বলেন, ডিসেম্বরে নির্বাচন না হলে শঙ্কা রয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার। দেশের মানুষের চাহিদা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা সম্পন্ন করেন, আর না হয় যে দেশে যে কোনো রকমের একটা পরিস্থিতির সূচনা হতে পারে, অন্যরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হোক বা এই নির্বাচনকে কেন্দ্র করে দেশে আবার একটা বিশৃঙ্খলার সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। স্বৈরাচারের দোসরদের প্রশাসনে রেখে কোনো সংস্কার সম্ভব নয় বলেও জানান ডক্টর রেদওয়ান আহমেদ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্র চাপিয়ে দেওয়ার নয়, চর্চার বিষয়। দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় একথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধানের সফলতা কামনা করেন বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় পররাষ্ট্র সচিব বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা মোকাবেলা করতে ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে মন্ত্রণালয়কে। উঠে আসে অন্তর্ভুক্তিমূলক ক্ষমতায়নে প্রান্তিক মানুষকে যোগ করার তাগিদ। শনিবার সকালে সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের বাংলাদেশ এম্পাওয়ার্ড ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক আলোচনা। দেশের শাসন ব্যবস্থা, নেতৃত্ব ও গণতন্ত্র বিষয়ে মত তুলে ধরেন উপদেষ্টা, রাজনৈতিক সচিব সহ বিশিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, যুক্তরাষ্ট্র, চীনের প্রেসিডেন্ট কিংবা ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য কিছু করে দিয়ে যাবেন না। দেশ এগিয়ে নিতে যা করার নিজেদেরই করতে হবে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে আমরা সঙ্গে। তবে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। ভিডিও বার্তায় বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বক্তব্যে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা মোকাবেলা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। Our preparations must equip ourselves to deal with these new realities.
আলোচনার দ্বিতীয় সেশনে সামাজিক রূপান্তরের রাজনৈতিক বিষয়ে আলোচক 11 বক্তা। রাজনৈতিক বাস্তবতায় প্রান্তিক মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে কথা বলেন পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। জানান, পুলিশ ও স্থানীয় প্রশাসনে ক্ষমতার ভারসাম্য আনা দরকার। তৃণমূলের মানুষ তারা কিন্তু ক্ষমতা বুঝে ওই প্রায়োগিক জগতের জানালা দিয়ে, কারণ ওইখানেই তাদের ক্ষমতার সাথে ইন্টারাকশনটা হয়। ওই প্রায়োগিক জগতের জানালাগুলোকে আমাদের ঢেলে সাজাতে হবে। পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ জলবায়ু ভারসাম্য বিষয়ে যুবদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। ডেভেলপমেন্টের ভিশনটা হবে সিঙ্গাপুর, আর সব ময়লাগুলো রাস্তায় ফালাবেন আর সিঙ্গাপুর হবে, এটাও কিন্তু হবে না। হ্যাঁ, সিঙ্গাপুরের লোকের শাসক যখন আইন প্রয়োগ করে তখন ওই প্রজারা শাসকের কথা শুনে ওটা মেনে নেয়, আর আমাদের এখানে অভিযান করতে গেলে উল্টা মার খেয়ে ফেরত আসা লাগে। আলোচনায় বক্তব্য রাখেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী সহ অন্যান্যরা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার সহ জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের আগে জনগণ নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে নীলফামারীর জলঢাকা স্টেডিয়াম মাঠে আয়োজিত জনসভায় তিনি কথা বলেন। এছাড়া জামাত আমির বলেন, পেশি শক্তি নির্বাচন দেখতে চায় না জনগণ। আনুপাতিক হারে নির্বাচন হলে জনগণের কাঙ্ক্ষিত নেতা নির্বাচন হবে। জলঢাকা উপজেলা জামাতের ইসলামীর আমির মুখলেসুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক, সহকারী পরিচালক সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। এর আগে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে জামাতের জনসভায় অংশ নেন আমির। বিচার ছাড়া যদি ইলেকশন হয়, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এর চাইতে বড় খুনি হওয়ার আশঙ্কা আছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে 6-9 ওই নির্বাচন জনগণ দেখতে চায় না। আর দামি ইলেকশন, নিশিরাতের ইলেকশন আর কুকুর বিড়াল মার্কা ইলেকশন জনগণ দেখতে চায় না। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা, আমলা সহ বিভিন্ন শ্রেণী পেশার 5 শতাধিক মানুষ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে যোগ দিয়েছেন। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছিল এই আয়োজন। এ সময় হাসান সারওয়ার্দী জানান, সত্যিকারের সুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে এলডিপির হয়ে কাজ করবেন তিনি। সাভারে রানা প্লাজার উদ্ধার অভিযান পরিচালনার সময় সারা দেশে ব্যাপক পরিচিতি পান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। দায়িত্ব পালন করেছেন পদাতিক ডিভিশন সহ সেনা সদরের নানা গুরুত্বপূর্ণ পদে। এবার তারই নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা, আমলাসহ বিভিন্ন শ্রেণী পেশার 5 শতাধিক মানুষ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে যোগ দিলেন। আমরা থেমে থাকার জন্য এখানে যোগ দিই নেই। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হয় এই অনুষ্ঠান। হাসান সারওয়ার্দীকে দলে স্বাগত জানান এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ। এ সময় সারওয়ার্দী বলেন, সত্যিকারের সুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে এলডিপির হয়ে কাজ করে যাবেন তিনি। স্বপ্ন দেখেন শোষণহীন সুন্দর বাংলাদেশের, যে দেশে মানুষের মর্যাদা থাকবে। আগামী বছরগুলি হোক লিবারেল ডেমোক্রেটিক পার্টির বছর, আমাদের আদর্শ জনগণের হৃদয়ে যাতে ছড়িয়ে যায়। আমাদের সর্বশক্তি নিয়োগ করে ইনশাআল্লাহ একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা সৃষ্টি করব। এ সময় এলডিপি সভাপতি অলি আহমদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করেন। বলেন, সংস্কারের নামে নাটক শুরু করেছে ইউনূস সরকার। তিনি প্রধান উপদেষ্টাকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। যথাসময়ে জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করুন, অন্যথায় জনগণের রোষানলে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের শেষ বিদায় হয়তো সুখকর না হতে পারে। 2006 সাল থেকে বৈষম্যহীন রাষ্ট্র সমাজের আন্দোলন করে আসছে এলডিপি। নেতাদের দাবি, সেই আন্দোলন এখনো চলমান। ক্ষমতা এই সরকারের নাই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী এলাকায় সাধারণ আসনের সাথে নারীদের জন্য একটি সংরক্ষিত আসন রেখে সংসদীয় আসন সংখ্যা 600 করার সুপারিশ দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন।
বিকেলে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে 433টি সুপারিশ দেওয়ার কথা জানায় কমিশন। প্রতিবেদনে উত্তরাধিকার সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার, গৃহ পরিচারিকা ও যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির কথা বলা হয়েছে। গণমাধ্যমে নারীর অংশগ্রহণ বৃদ্ধি ও নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন সহ স্বতন্ত্র ও স্বাধীন নারী কমিশন গঠনের প্রস্তাবও আছে প্রতিবেদনে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন। এ সময় নারীর প্রতি বৈষম্য দূর করতে কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন ড. ইউনূস। ঐকমত্য কমিশনের মাধ্যমে কমিশনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর কাছেও পৌঁছে দেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টা। সুপারিশগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কিছু সংস্কার এ সরকারই করে যেতে পারবে, কিছু করবে পরের নির্বাচিত সরকার। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে নারী বিষয়ক সংস্কার কমিশন। জানানো হয় 433টি সুপারিশের পাশাপাশি 15টি বিষয়ে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা ধর্ষিতা শব্দটা শুনতে চাই না, 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা আর শুনতে চাই না। সংসদীয় আসন সংখ্যা বাড়িয়ে 600 এবং সম্পত্তির উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতে জোর দেওয়া হয়েছে প্রতিবেদনে। এখানে যত সংখ্যক সাধারণ আসন হবে তত সংখ্যক নারীদের জন্য আলাদা আসন হওয়া উচিত। তো যেমন 300টা আসন হলে সাধারণ আসন, 300টা হওয়া উচিত সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের জন্য আসন। উচ্চকক্ষে 50% সিট দলীয়ভাবে আসবে। এই 50% আমাদের প্রস্তাব যে প্রত্যেক দল এখানে একজন নারী একজন পুরুষ করে জিপার পদ্ধতিতে মনোনয়ন দেবেন। যৌনজীবীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চেয়েছে কমিশন। জোর দেওয়া হয়েছে গণমাধ্যমের প্রতিটি শাখায় ও স্তরে 50% নারীর অংশগ্রহণ নিশ্চিতে। বিভ্রান্তি এড়িয়ে যৌন হয়রানি প্রতিরোধ আইন শক্তিশালী করার আহ্বানও জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারকে বিয়ের বয়স সর্বনিম্ন 18 বছর নিশ্চিতেরও সুপারিশ করা হয়েছে। গৃহকর্মী যারা আছে তাদেরকে যাতে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয় এবং যৌনজীবী যারা আছে যৌনকর্মী তাদেরকে যাতে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়। মেয়েদের বিয়ে বয়স 18-র মধ্যে নিশ্চিত করতে হবে। অনাকাঙ্ক্ষিত এবং ঝুঁকিপূর্ণ গর্ভধারণের জটিলতায় ভুগছে এবং মৃত্যুকে বরণ করে নিতে হচ্ছে, সেজন্য এটা খুব দরকার। একটা সিভিল অপশন রাখা, যারা নাকি ধর্মীয় বিধানের মধ্যে বিয়ে করতে চায় না, সিভিল লর আন্ডারে বিয়ে করতে চায়, সেই সুযোগটা তৈরি করে দেন। সেটা যদি কেউ না নেন তো নিল না, কিন্তু অপশনটা থাকলো। গণমাধ্যম কর্মী আইন 2022-এর খসড়া সংস্কার করে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা, যা সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে। সুপারিশের অন্যান্য বিষয়ে কমিশনের অন্য সদস্যরা পরে বিস্তারিত আলোচনা করেন। অভিন্ন পারিবারিক আইন, যেখানে সকল ধর্ম, জাতি এবং শ্রেণী নির্বিশেষে সকল নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত হবে। দুর্গম যে এলাকাগুলো আছে সেখানে সম্ভাবনাময় কিশোরীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা এবং বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আইন যেটি ছিল 2020 সালে সেটি সংশোধন করা। অধ্যাদেশের মাধ্যমে একটি স্বাধীন, স্বতন্ত্র ও স্থায়ী নারী কমিশন গঠনের কথাও বলা হয়েছে প্রতিবেদনে। অধ্যাদেশের মাধ্যমে যদি করতে হয় সেভাবেই হোক। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। গুলশানে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকরা। হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা হলে গুলশানে অন্য কোনো রিকশাও চলতে দেয়া হবে না। দুপুরে গুলশান ও আশেপাশের কয়েকটি সড়কে বিক্ষোভের সময় তাদের সাথে প্যাডেল চালিত রিকশা চালক ও স্থানীয়দের মারামারিও হয়। বেলা 12টার দিকে রাস্তায় লাঠি সোঁটা হাতে বিক্ষোভে নামেন অটোরিকশা চালকেরা। মূলত গুলশানে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে তাদের এই বিক্ষোভ। বিক্ষোভকারীরা গুলশান ও এর আশপাশের কয়েকটি এলাকার সড়ক প্রদক্ষিণ করেন। কয়েকটি জায়গায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা। অটোরিকশা চালকদের দাবি, ব্যাটারি চালিত রিকশার জমা কম এবং আয় বেশি, পাশাপাশি এটি চালানোও সহজ। অটো এটা মনে না হারে আমি মনে বাইরে বুঝছেন, এটা তো একটা না চলাইছি, মানে এটা তো আমার জমা দিতে হইব, এটা না হারে আমি বাইরে হয়েছি। 70,000 টাকা দিয়ে গাড়িটা কিনছি, এখন মনে করো এর কিস্তি দিতে হবে, তখন আমরা এর কিস্তিটা কিভাবে দেবো, তখন মনে করো সংসারটা কিভাবে চালাবো আমরা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যাটারি চালিত রিকশা বন্ধ হলে গুলশানে অন্য কোনো রিকশাও চলতে দেওয়া হবে না। বিক্ষোভকারীদের অভিযোগ, গুলশান সোসাইটি রিকশা চলাচল সীমিত করে একটি সিন্ডিকেট তৈরি করতে চাইছে, যেখানে অনুমতি পেতে নির্ধারিত ফিয়ের কয়েক গুণ বেশি আদায় করা হয়। এটা করে এরা বলতেছে যে সোসাইটি কোনো রিক্সা থাকবে না। আমার কাঠমাটা ছিল সোসাইটি, সব পরে ফালাই দিয়ে পরে চালাইতেছি। এখন হেরা
কোন নিয়ন্ত্রণে সোসাইটি করব না কি করব এগুলা এরা ব্যানার স্যানার টানাইছে, ব্যানার স্যানার উনছি যে অটো রিক্সাওয়ালারা সব বাইরে ভাঙছে। গুলশানের বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চালকেরা তাদের রিক্সা নিয়ে মিছিল করেন, তবে পুলিশি বাধায় তা বেশিক্ষণ সড়কে থাকতে পারেনি। প্রায় 150 থেকে 200 জন লোক আসছিল এবং তাদের প্রত্যেকের হাতে আপনার লাঠি সোটা ছিল। তো আমরা বলেছি, থানার অফিসার ফোর্স আসছিলেন, ওনারা বলে বোঝানোর পরে তারপর ওনারা অবস্থান ত্যাগ করে আর কি। এ সময় গুলশান সোসাইটির নিবন্ধিত কিছু প্যাডেল চালিত রিক্সা চালকের উপরও হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। সোসাইটির যারা কাজ করে তারা নাকি তাদেরকে বেশ কয়েকজন মারপিট করছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শুটিং ফেডারেশন নিয়ে বোমা ফাটালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছে শুটিং ফেডারেশনের অস্ত্র। স্বাধীনতা ভলিবল কাপ উদ্বোধন করতে গিয়ে দাবি করেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় ভলিবল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার আশ্বাস দেন তিনি। 8 দল নিয়ে স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা। টুর্নামেন্টটিতে অংশ নিয়েছে বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিকেএসপি সহ আরও 5টি দল। অথচ এই ভলিবল স্টেডিয়ামে হয় না কোনো আন্তর্জাতিক ম্যাচ, কেননা স্টেডিয়ামের কাঠামো নিয়ে আছে অভিযোগ। তবে সামনে এই স্টেডিয়ামকে উন্নত করে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এটা যখন প্রথম করেছে তখন যদি প্ল্যানটা ঠিকভাবে করা হতো তাহলে আজকে আর এই অসুবিধাটা হতো না। ফেডারেশনের দায়িত্বশীলদের সাথে আমরা এই মাত্রই মিটিং করলাম এবং আমাদের কথা হয়েছে। আশা করি নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে এটাকে ইনডোর ফ্যাসিলিটিস এবং এটার ক্যাপাসিটিটা আমরা ওই লেভেলে বিল্ড করতে পারবো যাতে এখানেই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করা যায়। সাফল্যের দিক থেকে ফেডারেশনগুলোর মধ্যে অন্যতম শুটিং ফেডারেশন, অথচ এখনো দেয়া হয়নি সেই ফেডারেশনের অ্যাডহক কমিটি। কেন কমিটি দিতে বিলম্ব হচ্ছে সেই উত্তরে রীতিমতো বোমা ফাটালেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সার্চ কমিটির আমাদের একটা ছিল যে যত দ্রুত সময়ের মধ্যে পারা যায় ফেডারেশনগুলোকে পুনর্গঠন করা, তবে অবশ্যই সেক্ষেত্রে সতর্কতাটা জরুরি। যদি আমি শুটিং ফেডারেশনের কথা বলি, শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামিউনেশন এবং অস্ত্র জুলাই গণঅভ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতাতেই এই মানুষের উপর গুলি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু এক্সট্রা সতর্কতা সহিত কমিটিগুলো পুনর্গঠন করছি। ক্রীড়াঙ্গনের উন্নয়নে যে সার্চ কমিটি গঠন করা হয়েছিল তার মেয়াদ শেষ হচ্ছে 20 এপ্রিল। 53 ফেডারেশনের মাঝে সব মিলিয়ে 26টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কমিটি প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এখনও বাকি 27টি, তবে আলোচনা সাপেক্ষে বাড়ানো হতে পারে সার্চ কমিটির মেয়াদ। সময় বৃদ্ধির বিষয়টা আমরা বিবেচনা করব এবং সার্চ কমিটির সাথে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। আওয়ামী লীগ ভবিষ্যতে যেন আর মিছিল করতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা 11টার দিকে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি জানান, পুলিশ কর্মকর্তাদের বিষয়টি ভালোভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। সেটি ঠিকভাবে করতে না পারলে পুলিশের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। বলেন, সাধারণ পুলিশ সদস্যদের নিজ বিভাগে পোস্টিং দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার, কারণ তারা বছরে মাত্র 20 দিন ছুটি পান। বাড়ি আসা যাওয়ার কথা ভেবেই সেই ছুটিও পুরোপুরি দিতে পারে না সরকার। জাহাঙ্গীর আলম উত্তরা পশ্চিম ও তুরাগ থানাও পরিদর্শন করেন। এ সময় তিনি মিথ্যা মামলায় হয়রানি না করার নির্দেশনা দেন। আশ্বস্ত করেন, পুলিশ যেন নির্বিঘ্নে কাজ করতে পারে সেই পদক্ষেপ নেবে সরকার। এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের জানমাল রক্ষায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই, এ মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে দলের বর্ধিত সভায় তিনি মন্তব্য করেন। বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের নিশ্চয়তা দিতে হবে সরকারকেই, নতুবা এই নির্বাচনও দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। শেখ হাসিনা আমলের মতোই অবস্থা তৈরি হবে। GM কাদেরের আশঙ্কা, দেশের অর্থনৈতিক পরিস্থিতির সামনে আরও অবনতি ঘটবে। অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানে জাপা সরাসরি সমর্থন দিয়েছে, অংশ নিয়েছে নেতাকর্মীরা। রাজনীতি থেকে জাতীয় পার্টিকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, কিছু মানুষ নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। সব ষড়যন্ত্র রুখে দিতে এবং দুর্নাম ঘোচাতে নেতাকর্মীদের নির্দেশ দেন জাপা চেয়ারম্যান। ইনক্লুসিভ নির্বাচন, এটা হলো আমাদের সমস্যার সমাধানের প্রথম স্টেপ। যত তাড়াতাড়ি সম্ভব এটা করা উচিত। তার আগে নির্বাচনটা যেন অবাধ সুষ্ঠু হতে পারে, তার জন্য যে কাঠামো দরকার, যা আমাদের পুলিশ বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যারা নির্বাচনের সঙ্গে জড়িত, তারা যে নিউট্রালি এবং
সঠিকভাবে করতে পারবে তার নিশ্চয়তা দরকার, এবং সরকার যে নিউট্রালি কাজ করবে তার নিশ্চয়তা দরকার। আমরা নির্বাচন চাই যত তাড়াতাড়ি সম্ভব। ডিসেম্বরে বলা হয়েছে, ডিসেম্বরে হলে আমাদের কোনো আপত্তি নেই, আগে হলেও আপত্তি নেই। নাটোর, সিরাজগঞ্জ, নরসিংদী ও ফরিদপুরের ভাঙ্গায় স্বামী স্ত্রী সহ মোট 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কেউ আত্মহত্যা করেছেন, কেউ হয়েছেন হত্যার শিকার, আবার কেউ নিজের স্ত্রীকে হত্যার পর করেছেন আত্মহত্যা। পুলিশ জানিয়েছে মামলার পর নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। বাড়িময় দুর্গন্ধ, খোঁজ নিতে বাড়িতে হাজির প্রতিবেশীরা। ঘরে ঢুকেই দেখলেন আইনুল হকের মরদেহের ওপর ভনভন করছে মাছি। নিহত আইনুল নাটোর বড়াই গ্রামের মাঝগাঁও ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক। বাড়িতে একাই থাকতেন তিনি। পড়াশোনার খাতিরে ছেলে থাকে বাইরে আর মেয়ে বিবাহিত। পারিবারিক কলহের জোরে স্ত্রীও ছেড়ে গেছেন 7 মাস আগেই। মরদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করেছে পুলিশ। আমি রাতে আইছি, নানার কাছে ব্যস্ত, আর সকালবেলা ফোন দিচ্ছে মারা গেছে। আইসি যেরকম অবস্থা দেখলাম আমি, তাতে মনে হচ্ছে মারিত হয়ে গেছে। অবশ্যই তদন্ত করা উচিত যে কিভাবে কেউ মারছে কিনা। একাই ওই বাড়িতে থাকতো, আর লাশের যে অবস্থা অর্ধগলিত অবস্থা, তো দেহে তার যে পোকা ধরতে হয়তো কয়েকদিন আগে। পোস্টমর্টম না হলে এটা বলতে বলা যাবে না। নরসিংদীতে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যায় স্বামী রাজু মিয়া। 24 ঘন্টা না পেরুতেই শেকেরচর বাবুরহাট বাজারের একটি 3তলা ভবনের কার্নিশে ঝুলানো রাজুর মরদেহ উদ্ধার হয়। পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছে মাদকাসক্ত রাজু মিয়া। তাৎক্ষণিক পুলিশকে খবর দেওয়ানোর পর পুলিশ আইসা, ফায়ার সার্ভিস আইসা এখান থেকে লাশ নামায় এখন লাশ নিয়ে গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সবাই কাজ করতেছে। কি নিয়ে ঘটনা এটা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে তথ্য উদ্ঘাটন হয়। হবিগঞ্জের চুনারুঘাটে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়র অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হাইকে প্রতিবেশী জমাদার বাড়ির লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। দেশীয় অস্ত্র লই আইছে, আইয়া তাইনে কুস্তা না জিঙ্গাই মার ধরে শুরু করে দিছে। শুরু করতে এক পর্যায়ে তাই দূরে এখানে আইসুন, এখানে এরা 5-6 জনে বেড দেয় বিভিন্নভাবে আসলে জমি দখল দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। কারণ আজকে এরকম একটা নৃশংস ঘটনা ঘটাইছে। ফরিদপুরের ভাঙ্গায় হাসিব মোল্লা নামে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রাত 3টা নাগাদ গলায় গামছা দেয়া ঝুলন্ত দেহ দেখতে পায় তার মা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরীক্ষার দেশে ছাত্র ভালো ছিল, মেধাবী ছাত্র। পরীক্ষার পরেও মনের দিক দিয়ে একটু মনমরা ভাব, তো হঠাৎ করে রাত্রিবেলা ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া গেছে। হাসিব এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে, ছাত্র ভালো ছিল, মেধাবী ছাত্র, কিন্তু কিভাবে মারা গেল আসলে এটা আমরা বুঝতে পারছি না। এদিকে সিরাজগঞ্জের তারাশে ধান ক্ষেতের পাশ থেকে পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রশিদুল পৌর সদরের ওয়াবদাবাদ এলাকার বাসিন্দা। রাকিব সরকার, যমুনা নিউজ। গাজীপুরের টঙ্গীতে 2 শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের মায়ের সম্পৃক্ততার কথা জানিয়েছে পুলিশ। সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের উপকমিশনার NM নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। জানান, গত রাতেই শিশুদের মা সালেহা বেগম হত্যার কথা স্বীকার করে। তবে কি কারণে শিশুদের হত্যা করা হয়েছে তা জানা যায়নি এখনো। আজ সকালে শিশুদের বাবা বাদী হয়ে মামলা করলে সালেহাকে গ্রেফতার দেখানো হয়। এর আগে শুক্রবার বিকেল 5টার দিকে টঙ্গীর রূপবানের টেক এলাকার একটি 8তলা ভবনের 3য় তলা থেকে শিশু আব্দুল্লাহ বিন ও তার বোন মালিহা আক্তারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে যে সমস্ত তথ্য তার দেওয়া বক্তব্য এবং সিসিটিভি ফুটেজ এবং পারিপার্শ্বিক অন্যান্য অবস্থা ম্যাচ করে আমরা এইটুকু নিশ্চিত হয়েছে যে তিনি হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, এবং তিনি কি কারণে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং এই হত্যাকাণ্ডের মোটিভটা কি সেটা উদ্ধারের জন্য, সেই রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের আরো কিছুটা সময় লাগবে। আগামীকাল জেলা এবং বিভাগীয় পর্যায়ে মহাসমাবেশের ডাক দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। সরকার এবং কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে 6 দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের মানববন্ধন থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসে। সব বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, শিগগিরই দাবি পূরণ না হলে আরও কঠোর অবস্থানে যাবে তারা। কারিগরি শিক্ষাক্ষেত্রে এখনো বৈষম্য কাটেনি বলে অভিযোগ আন্দোলনরত শিক্ষার্থীদের। জানায়, গাজীপুরে প্রাক্তন শিক্ষার্থীদের বৈঠকে রাজপথ ও রেলপথ অবরোধের কার্যক্রম আসছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে হওয়া বৈঠক ফলপ্রসূ হয়নি বলেও জানায় শিক্ষার্থীরা।
এখন থেকে রাজপথ কেন্দ্রিক কঠোর থেকে কঠোর কর্মসূচি চলমান থাকবে, কিন্তু কোনো বৈঠকের কারণে হোক বা কোনো আশ্বাসে আমরা কোনো প্রকার কর্মসূচি শিথিল করবো না বা বর্জন করবো না। জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা আন্দোলনকে বিভক্ত করে রেখেছি এবং সমন্বয় করে রেখেছি। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে মহাসমাবেশের আয়োজন করবে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে রাইজ ইন রেট কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাজশাহীতে বেলা 11টায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। তারা বলেন 6 দফা দাবি আদায়ে বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করতে হবে। এছাড়া পরিচালক সহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত নিয়োগ নিষিদ্ধ সহ নানা দাবি জানায় তারা। একই দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে টাঙ্গাইলেও। দুপুরে মাথায় ও গলায় লাল কাপড় বেঁধে রাইজ ইন রেট কর্মসূচি পালন করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। 6 দফা দাবি ও 2021 সালে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিলের দাবি তুলে ধরা হয় বরিশালের বিক্ষোভ মিছিলেও। দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল বের করে আন্দোলনকারীরা CNTB রোড চৌমাথা এলাকায় গিয়ে তা শেষ হয়। এ সময় ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন ও বিতর্কিত নিয়োগ বিধি সংশোধনের তাগিদ জানানো হয়। গোপালগঞ্জেও রাইজ ইন রেট কর্মসূচি পালন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। 6 দফা দাবি ও কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দুপুরের দিকে ক্যাম্পাসে জড়ো হয় আন্দোলনরতরা। পরে ভবনের মূল গেটে তালা লাগিয়ে লাল কাপড় টাঙিয়ে দেওয়া হয়। আগামীকাল এই ইস্যুতে জেলা এবং বিভাগীয় পর্যায়ে মহাসমাবেশের ডাক দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে রোববার পর্যন্ত সমস্ত সামরিক অভিযান বন্ধ রাখার আদেশ কার্যকর হয়। ধর্মীয় উৎসবে মানবিক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মস্কো। ইউক্রেনকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। তবে পুতিনের এই একতরফা যুদ্ধবিরতি মানা হবে কিনা এ বিষয়ে এখনও কিছু জানাননি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার ভূমিকা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরে আসার হুমকির পরই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ভ্লাদিমির পুতিন। খুনের মামলায় গ্রেফতার হয়ে আলোচনায় ভারতের স্বঘোষিত লেডি ডন জিক্রা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে ছবি পোস্ট করে সমালোচনার জন্ম দিয়েছেন এই নারী। অস্ত্র আইনে যেতে হয়েছিল কারাগারে। অভিযোগ রয়েছে গ্যাং গঠন করে অপরাধ কার্যক্রম পরিচালনার। 17 বছরের এক কিশোর হত্যার অভিযোগে এবার তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অস্ত্র হাতে ঘুরে বেড়ানোর ছবি ভিডিও নিয়মিত আপলোড দেন সামাজিক মাধ্যমে। নিজেই নিজেকে পরিচয় দেন লেডি ডন হিসেবে। এক কিশোর হত্যাকাণ্ডে নাম জড়ানোর পর আলোচনায় ভারতের কথিত সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি জিক্রা। গুঞ্জন রয়েছে গ্যাংস্টার হাসিম বাবার সাথে প্রেমের সম্পর্ক ছিল স্বঘোষিত এই লেডি ডনের। একসময় কাজ করতেন হাসিমের তৃতীয় স্ত্রী জয়ার দেহরক্ষী হিসেবে। জয়াই তাকে সরবরাহ করত অস্ত্র, অর্থ। একসময় নিজে গড়ে তোলেন অপরাধ চক্র। পুলিশের অভিযোগ, জিক্রার নেতৃত্বে 10 থেকে 15 সদস্যের এই গ্যাং নানা অপরাধে জড়িত। সামাজিক মাধ্যমে সরব জিক্রার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা 15,000-এর বেশি। স্থানীয়দের অভিযোগ, জনমনে আতঙ্ক ছড়াতেই তার অস্ত্রের শো অফ। গত বৃহস্পতিবার দিল্লিতে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হয় 17 বছরের কিশোর কুনাল। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে মানুষের মাঝে ছড়ায় ব্যাপক ক্ষোভ। জড়িত সন্দেহে আটক হওয়ার পর নতুন করে আলোচনায় জিক্রা। ওই কিশোরকে হত্যার সময় সে ঘটনাস্থলেই ছিল। কিছুদিন আগেও অস্ত্র আইনে জেল খাটেন এই লেডি ডন। জামিনে মুক্তি পেয়ে নাম জড়ালেন কুনাল হত্যাকাণ্ডে। রেজবানা সাইমা, যমুনা নিউজ। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।